রাত তখন 12টা। এক ফোনে বিধায়ক। বাংলা এগিয়ে আজ এক নজিরবিহীন খবর তুলে ধরতে চলেছে জনসমক্ষে। এই দ্রুত অগ্রসরের যুগে এক মানুষের আরেক মানুষের বিপদের দিকে ফিরে তাকানোর অবসর থাকে না। রাত 12টায় এক ফোনে মানুষের বিধায়ক সুপ্তি পাণ্ডে, মানিকতলার বিধানসভার বিধায়ক। ফোন ধরেই পরিচয় বা আর কিছু জানতে না চেয়ে দুটো মানুষের বিপর্যয় আসছে জেনে তড়িঘড়ি গাড়ি পাঠিয়ে তাদেরকে মানিকতলা বিধানসভার অন্তর্গত ইএসআই হসপিটালে নিয়ে যায়। সব ট্রিটমেন্ট করিয়ে সকাল 6টায় বাড়ি পৌঁছানোরও বন্দোবস্ত করেন। যোগসূত্রে পরে জানতে পারেন যাদের তিনি সাহায্য করেছেন তারা সাংবাদিক। তিনি বলেন, রাত কিংবা দিন হোক, সাংবাদিক কিংবা সাধারণ মানুষ হোক, এখানে মানুষের পাশে মানুষের দাঁড়ানোটাই। ভাই অনেক রাত্রে আমি বিশেষ করে ফোন অ্যাটেন্ড করি। মানুষের বিপদ সর্বক্ষেত্রে রাত্রে যখন হয় তখন তারা হেল্পলেস ফিল করে। আর আমার কাছে রাত্রের ফোনই বেশি আসে, ভোর রাত্রের ফোন, মাঝরাত্রের ফোন এবং গভীর রাত্রের ফোন। এবং সাধনবাবু থাকাকালীনই আমি খুব সচেতন থাকতাম রাত্রিগুলো, কারণ একটা পেশেন্টের বাড়াবাড়ি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয় শনিবার বিকেলে হচ্ছে, নয় রবিবার হচ্ছে। রবিবার ডাক্তারের অ্যাভেলেবিলিটি যখন কম থাকে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি ঠিকই করেছি যে আমি রাত্রে ফোনটা ডেফিনেটলি অ্যাটেন্ড করবো। সেই সময় আমার ক্লান্তিটা বড় কথা নয়, তার ইন্টেন্সিটিটা যে কতটা হয়েছে ঘটনা। সেদিন তোমরা যখন আমাকে আচমকা ফোন করলে তখন রাত কটা, তখন 12:30 একটা তোমরা আমাকে ফোন করলে। আমি শুনলাম তোমরা ছিটকে পড়ে আছো। আমি খালি ছবিটাকে ভাবলাম যে অটোতে এই বাইকে করে যাওয়া কয়েকজন সাংবাদিক ভাই, তারা স্পিডে যাচ্ছিল। সেই সময় একটা লরির বোধহয় দরজা খুলে দেয় এবং তোমরা তাতে হিট করো গিয়ে এবং ছিটকে পড়ো গোটা রাস্তা। ছিটকে পড়ার পর তোমরা কোনো সরকারি হাসপাতালে, কাছাকাছি সরকারি হাসপাতালে যাও, তোমরা আশাকৃত উপকারটা পাও। যতটা আশা করেছিলে সেইটা তোমরা উল্টে তোমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, আমি কোনো হসপিটাল, হয়তো সেই দিন কোনো ডক্টর ছিল না বা কোনো মানে ব্যাপার হবে, তো আমার সেই মুহূর্তে তোমাদের আহত অবস্থাটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি চোখে দেখতে পাচ্ছিলাম যে তোমাদের কারোর রক্ত পড়ছে, কেউ কাতরাচ্ছ, কেউ মেঝেতে পড়ে আছো। সেই সময় তোমরা সাংবাদিক কি আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল তোমরা 3-4টে আমার উন্ডেড ভাই। আর ওই জায়গায় ওই কষ্টটা যদি নিজে অনুভব না করা যায় তাহলে তৎপরতা কিন্তু আসে না। আমি ভাবলাম ইমিডিয়েটলি তোমাদের কি করা যায়। আমি কি এনআরএস এ ফোন করবো, আমি কি মেডিকেল কলেজ করবো? এনআরএস এ তো আমার সব অফিসাররা তখন চলে গেছে। তাহলে আমার বাড়ির সামনে আছে ইএসআই। ইএসআই এর আমার ডক্টর ময়ূর রায়কে বলাই আছে যে আমার এলাকায় আমি যখন কাউকে ভর্তি করবো, পরে আপনি তার কাগজপত্র আছে কি না আছে খোঁজ করবেন, ফার্স্ট ট্রিটমেন্ট শুরু করতে হবে। এটা সাধনবাবু বলে গেছিলেন, এটা আমিও মেনে। প্রথমে ট্রিটমেন্ট আরম্ভ করতে হবে। কিছুদিন আগে 21শে জুলাই এবছরের আগের বছর একটা গাড়ি এরকম কিছু যাত্রী নেমে পড়েছিল, তাদের মনে হয়েছিল তোমরা ক্যাম্পে যাও, 21শে জুলাই আছে। তারা 19 তারিখে একটু নেমে পড়ে কলকাতা দেখতে বেরিয়েছিল, দিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্টে তাদেরকেও আমি যখন এনে ইএসআইতে করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে খবর দিই, মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ সেক্রেটারিকে পাঠান। সেটা হচ্ছে আগের বছরের কথা। এবং সেইখানের উত্তরবঙ্গের এমএলএরা এসে আমাকে অনেক তখন তারা মানে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে ম্যাডাম আমাদের বর্তমানে আপনি আমাদের লোকগুলোকে তুলে নিয়ে। তো মানিকতলা থানার ওসিও তাকে দিয়ে পাঠানো হয়েছিল অন্যান্য জায়গায় যেখানে চিকিৎসা হয়, পরিষেবা আরো ভালো আছে। এই ক্ষেত্রেও তার অবকাশ হয়নি। তোমরা সুস্থ হয়ে উঠেছিলে পরের দিন, নাহলে আমি নেক্সট স্টেপগুলো নিতাম। এর মধ্যে আহামরি কিছু করেছি বলে মনে হয় না। একজন দিদির মতো, কোনো জনপ্রতিনিধির মতো না, তোমাদের পাশে তোমার আত্মীয় যেরকম দাঁড়ায় আমি সেরকম ভাবে দাঁড়াবো।